আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে আমাদের টুডেজ বার্তা নতুন আর একটি সংবাদের সঙ্গে আছি আমি এইচ এম রুবেল। বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে রাজধানীর গুলশন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খবর আসে। তবে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কিংবা তাদের গোয়েন্দা বিভাগের ডিবি পক্ষ থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। ২০২২ সালের ডিসেম্বরের আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। ২০২৩ সালের অনুষ্ঠিত এই নির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য হন তিনি। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। এ নির্বাচনে ৪৮,০৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারা বাংলাদেশের আইনুল হক পান ১,৩৮০ ভোট। গত ১১ জানুয়ারি নবগঠিত মন্ত্রিসভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সবশেষে গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর ১৫ আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে তিনি লেখেন, এত লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, কিন্তু এত লাশের ওপর দিয়ে যারা ক্ষমতায় আসতে চেয়েছিল তারা তো এখন ক্ষমতার অংশীদার, তাহলে তারা কেন আরও লাশ ফেলছে? শোকাবহ আগস্ট মাসে জাতির জীবনে যেন আরও শোক নেমে এসে বলেও মন্তব্য করেন তিনি। ওরা ভেবেছিল আমাদের শেষ রক্ষা দিবে। তথাকথিত অভ্যুত্থানের আড়ালে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে এবং চরম বিশৃঙ্খলা তৈরি করে আমাদের একে একে হত্যা করতে চেয়েছিল ওরা। পরিবেশ চরম ঘোলাটে করে কোনো বাছ বিচার ছাড়াই আমাদের হত্যা করার ষড়যন্ত্র চলছিল। এমন অস্থির সময়ে কৌশলগত কারণে আমাদের অন্তরালে থাকতে হয়েছে, কিন্তু আমরা মরিনি, আমরা আছি। তিনি আরও লেখেন, আগস্টের ৫ তারিখে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছি। সেই দিনই ঘাতকের দল ৪৫০টি থানায় আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে ১৫ জন পুলিশ সদস্যকে, আহত করে আরও অগণিত পুলিশ সদস্যদের। আনসার ও বিজিবি সদস্যের উপরও হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি, যদিও সহতা যাচাই করা সম্ভব হয়নি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অন্তঃসত্ত্বা একজন নারী পুলিশ সদস্যকেও হত্যা করা হয়। ৫ আগস্ট ১১৯ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি এবং লিখেন, শুধু ৫ আগস্টের দিনই যে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, কর্মজীবী মানুষ, পথচারী, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কমপক্ষে ১১৯ জনকে হত্যা করা হয়েছে। অনেক মৃত্যুর খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর প্রথম ৪৮ ঘন্টার নিহতের সংখ্যা ৪০০ ছড়িয়েছে বলে অনুমান সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের। শিল্পী, সাহিত্যিক এবং শিক্ষাবিদদের আক্রমণ করা হয়েছে। ফেনীর এক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে এনে লেখেন, ছাত্রলীগ নেত্রী ইসরাত চৌধুরী দোলাকে ফেনী বাসা থেকে ৩ দিন আগে একদল দুর্বৃত্ত অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দোলার মতো দেখতে এমন একটি ছবিসহ তথ্য প্রচার করলে জেলা জুড়ে চাঞ্চল্যকর তৈরি হয়। ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হন এমন মেয়েদের লাশ আজকাল পানিতে ভেসে আসতে দেখা যাচ্ছে। শত শত মানুষের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোটা আন্দোলনের সরকারের ভূমিকা উল্লেখ করে তিনি লেখেন, কোটা আন্দোলনের সময় ১৬ জুলাই নিহত আবু সাইদ সহ অন্যান্য হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানিয়েছিলাম, দুঃখ প্রকাশ করেছিলাম। বিচার বিভাগীয় তদন্তের অবস্থা নেওয়া হয়েছিল। আবু সাইদের অন্যান্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেছিলেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিটি হতাহতের ঘটনায় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহযোগিতা করার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছিল। আন্দোলনের সময় নিহত মীর মুগ্ধের বাসায় শিক্ষামন্ত্রী গিয়েছিল এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিল। কোটা আন্দোলনের সময় যতগুলো দুঃখজনক মৃত্যু ঘটনা ঘটে তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ সদস্যরাও ছিল, কিন্তু ঢালাওভাবে সব মৃত্যুর দায় আমাদের সরকারের ওপর দেওয়া হয়েছে। ৩০ লাখ শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা জনগণই রক্ষা করবে উল্লেখ করে তিনি বলেন, এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো কারা ভেঙে ফেলল?
ধানমন্ডি 32 নম্বরে কারা আগুন দিল? শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবিতা গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙা হয়েছে। নারী জাগরণের পথপ্রাধিকৃত বেগম রোকেয়ার প্রতিকৃতি নোংরা ভাষা ব্যবহার করে কালো রঙের দাগ দিয়ে দেওয়া হয়েছে। দেশে এখন আইন শৃঙ্খলা বিহীন অবস্থায় আছে, সবকিছু চলে গেছে দুর্বৃত্তদের দখলে। দেখানো যেখানে কেউই নিরাপদ নেই, ইনশাল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। 30 লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতায় দেশের জনগণই রক্ষা করবে। এ সময় জুলাই থেকে এখন পর্যন্ত সকল মৃত্যুর বিচার দাবি করে তিনি বলেন, জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যত মৃত্যু ঘটনা ঘটেছে প্রতিটি মৃত্যুর বিচার করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। আমি এই সব হত্যাকাণ্ডের বিচার চাই এবং সব দায়ী ব্যক্তিরা সাজা চাই। কোটা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আবু সাইদ এবং মীর মুগ্ধ সহ সব শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মার মাগফিরাতের কামনা করছি এবং এই কোটা আন্দোলনের যে সকল প্রাণহানি হয়েছে সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সব বলেছেন আমাদের কুমড়া পটাশ আরাফাত। দর্শক, আপনারা জানেন যে এই আন্দোলনে শুধুমাত্র 1000 লোক না, 10,000-এর উপরে লোক মেরেছে এরা। তো এরা কিভাবে মারলো আমি আপনাদের বলি। এই যে 10 তলা 8 তলা বিল্ডিং এর উপরে কিভাবে গুলি যায়, কিভাবে একটা দুটো মেয়ে দাঁড়িয়েছিল, তারপর একটা মেয়ের পা ভেদ করে আরেকটা মেয়ের পায়ে লেগেছিল। দুটি বোন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ব্যালকনি বারান্দায় দাঁড়িয়েছিল, তো সেখানে গুলি এসে লাগে তাদের। এবং তারা বলতেছে যে কারা হত্যা করছে, আমরা হত্যার তদন্ত চাই এবং বিচার চাই। তাহলে আসলে কি বলবো, চোরের মায়ের একটা বড় গলা একটা কথা আছে না, তো এই আরাফাতেরও আর কি চোরের মায়ের বড় গলা, একটু বড় বড় গলা। তো যাই দর্শক, এই যে সব কথা তিনি উল্লেখ করেছেন বা লিখেছেন, তো এটা যদি আর কি সুষ্ঠু বিচার তদন্ত হয় তাহলে কিন্তু তার সরকার শেখ হাসিনাই ফেসে যাবে এবং তার সাথে তিনিও ফেরত। এবং আমাদের একটা দাবি রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।